8টা না 12টা, 11টা, তো 11টা তারা তাদের ওপিনিয়ন দিল। এই সব কিছু মিলে এগুলাকে একত্র করে নিয়ে কিন্তু আবার আমরা ফেব্রুয়ারি থেকে সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশন বসলো। এই তো ছিল বিষয়টা। সেখানে জুলাই সনদ আসছে, জুলাই সনদ বাস্তবায়ন কেমনে করবে, আবার একটা নতুন জিনিস অ্যাড হয়েছে গণভোট। বিষয়টা কেমন হচ্ছে তাইলে দেখেন আপনি এখন পর্যন্ত কিন্তু জাস্ট ইনকমপ্লিট, এখন এই মুহূর্ত পর্যন্ত যদি স্বাক্ষরের জটিলতা থাকে জাস্ট ইনকমপ্লিট। তাহলে আমার কাছে আমরা 5 তারিখে যেখানে ছিলাম 5ই অগস্ট ঠিক সেই জায়গাটা আছি, মাঝখানে শুধু সরকার বদল হয়েছে আর গোলাগুলিটা যদি বলি বা মিছিল জটলা টটলা বোধহয় সেইটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে এই যে জুলাই সনদে যে বিষয়গুলোতে দলগুলো ঐক্যমত হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন? সেটাই আমি বলতেছি। এখন মনে করেন একটা নির্বাচনের ট্রেন্ড চলছে, মেইন তো ট্রেন্ডটা নির্বাচনী, কিন্তু আমাদের সামনে কি শুধুই নির্বাচন কথাটা আছে যে জাস্ট আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যাচ্ছি? এই নির্বাচনী ট্রেনের মধ্যে কতগুলো জিনিস আছে, পিআর পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি সহ 13-14টা দল নিষিদ্ধকরণ, সংস্কার, বিচার, এইগুলা করতে হবে। তারপরে জুলাই সনদের বাস্তবায়ন, তার সাথে আবার গণভোট। আপনি কিন্তু সবগুলো নিয়ে রওনা দিচ্ছে নির্বাচনী ট্রেনটা। এখন যদি শুধু নির্বাচন পর্যন্ত আপনি পৌঁছাইতে চান ফেব্রুয়ারিতে, এগুলো তো ছুঁড়ে ফেলতে হবে। আপনি যেমন আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমি আপনাকে পা ধরে টানতেছি, আপনি পাটা ছুটেলেন তো হাত ধরে টানতেছি, হাত ছুটেলেন তো চুল ধরে টানতেছি, এতগুলো বোঝা নিয়ে শুধুই তো নির্বাচন নিয়ে দৌড় দিচ্ছে না ট্রেন। না, শুধু নির্বাচন, প্রত্যেকটা ট্রেনই আমার মনে হয় আলাদা, কিছুটা কানেক্টেড আছে। যেমন সংস্কারের সাথে প্যারালাল চলতে পারেন, একসাথে না ধরেন যে নির্বাচনের ট্রেনের সাথে এগুলো প্যারালাল চলতেছে, এগুলোকে তো থামাইতে হবে। এগুলো থামাইলে আপনার নির্বাচনের ট্রেনটা স্মুথলি নির্বাচন পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি এগুলো না থামানো যায় তাহলে আমার মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাওয়ার পথটা মসৃণ নয়। ওকে, তো সেক্ষেত্রে আমি একটু বলতে চাই যে যেটা শুরুতে বলেছিলাম, জামাতের নায়েবে আমির যে মন্তব্যটি করেছেন আমরা তাওয়া গরম করছি, এটা সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, সরকারের জন্য তাওয়া গরম করছে। তাহলে কি আসলে সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য সরকারের বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে? একদিকে নির্বাচনের ঘোষণা, কি দাবি করলে কি পিআরের দাবি এখানে আছে, এখন সেগুলো তো সেই দাবিগুলো তো তারা মাঠে রাখছে। যেমন আমি ওই যে কেউ বলেন যে আমার কথা, আমি কিন্তু ভাই ইম্পার্শিয়াল কথা বলি। এই যে আজকে জামাত পিআর চাচ্ছে, হ্যাঁ, জামাত কি আপনি মনে করেন দেশটারে ভালোবাসে চাইতেছে? না। পিআর পদ্ধতিতে লাভ হবে কি তার? সে 30, 35, 40টা সিট পাবে পিআর পদ্ধতি হইলে। আর পিআর পদ্ধতি ছাড়া হলে সে 3-4টা সিট পাইতে পারে। তাহলে সে যে পিআর পদ্ধতি চাচ্ছে, এটা দেশকে ভালোবেসে না, জনগণকে ভালোবেসে নয়, রাষ্ট্রকে ভালোবেসে নয়। আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। মানুষ মনে করে যে আমি পক্ষে বিপক্ষে বলি, নো। আবার বিএনপি যে পিআর চাচ্ছে না, কেন চাচ্ছে না? পিআর পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে তার 2/3 মেজরিটি নিশ্চিত। আর পিআর পদ্ধতি যদি হয় তার সিট হবে 135 থেকে 40। আপনি বলছেন যে দুটি দলই আসলে তাদের স্বার্থের জন্য দেখছে। জুলাই সনদ চায় না, এই নায়ের স্কোপটা রাখা কি আসলে জুলাইয়ের চেতনার পরিপন্থী না? নায়ের স্কোপ না তো এটা, হ্যাঁ বা না? হ্যাঁ বা না? তো নায়ের স্কোপ তো থাকছে। নায়ের স্কোপটা আসতেছে, আলাপটা আসতেছে কেন? যেহেতু এখানে নোট অফ ডিসেন্টও আছে। যদি সবাই স্বাক্ষর করে ফেলতো ঐক্যমত্যে হিসেবে তো সব বিষয় নিয়ে, তাহলে তার কোনো কথা ছিল না। যেহেতু এখানে পার্থক্য আসে, তারপরে তাহলে না জয়যুক্ত হলে আপনারা কি করবেন বা কি হবে? সেটা তো আরেক প্রশ্ন। সেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আপনি যে আমাকে প্রশ্ন করেন সেটার উত্তর আমি দিচ্ছি। যদি না জয়যুক্ত হয় তাহলে তো যারা গণভোট চায় না তাদের পক্ষেই গেল। সমস্যাটা কোথায়? না যদি হয়, আমি যেমন গণভোট চাই না মনে করেন, এখন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা কি চাইবে? প্রথমটার উত্তর আগে নেন। কি এখন বলছেন আওয়ামী লীগ যারা সমর্থক তারা কি চাইবে কিনা? তাদের চাওয়ার কোনো কারণ নাই। তাহলে তো নাই ভোট দেওয়ার জন্য তারা না, সেটা আপনি বুঝবেন কেমনে? তাহলে তো আপনি কোন দিকে যাচ্ছেন? যারা গণভোট চাচ্ছি না, আমি ফর এক্সাম্পল আমি গণভোট চাচ্ছি না আর আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে দিবে, তাহলে তো আমাদের দুইজনের চাওয়াটা অভিন্ন হয়ে গেল না? সেটা কি যুক্তিযুক্ত? মানে আমি তো ক্লিয়ার না আপনার কথা, আরেকবার আরেকটু বুঝিয়ে বলুন। আমি গণভোট চাচ্ছি না মনে করেন, এখন গণভোট আমি চাচ্ছি না, আর আপনি বলতেছেন যে আওয়ামী লীগ গণভোটের বিপক্ষে ভোট দিবে। না, আপনি গণভোটটা আমাদের যেতেই কেন হচ্ছে? গণভোটটা যেখানে যাচ্ছেন, গণভোটে এটা নিয়ে আমি বিতর্ক করব না এই কারণে। ইয়েস এন্ড নো এর একটা স্কোপ আছে, সেটাই আমি গণভোটের বিতর্কে এখন কেন যাব না? যেহেতু গণভোটে ফাইনালি সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য আসছে, সুতরাং আপনি যদি এখন বলি গণভোটে যাব না, এতে কি আসে যায়? এটার ইম্প্যাক্টটা কি?
না, আমরা তারপরে কথা বলতেই পারি, কারণ তাতে করে আমরা ডিসকাস করলে আমাদের মানুষ সচেতন হবে আসলে গণভোটটা কি। যদি আমরা আলাপ করলে হয়, তাহলে ওখানে কয়জন লোক যাচ্ছে গণভোটের পক্ষে বিপক্ষে? ধরেন যারা যাচ্ছে ওদের ভিতরে ধরি, ওখানে 40-45টা লোক আছে। এবার আসেন, মাসুদ ভাই বললো যে 30%-এর বেশি ভোট পড়ে না। এখন যদি গণভোটে দেওয়া হয়, আপনি ধরে নেন সব মূর্খ লোক ভোট দিতে বুঝে না, 10% লোক তো আছে যারা পইরা পইরা ভোট দিতে পারবে, তর্কের খাতিরে বলছি, পইরা পইরা ভোট দিতে পারবে। তো 12 কোটি লোকের 10% ভোটার যদি ধরেন, তাহলে 2,40,00,000 ভোট হয়। 2 কোটি না, যদি 50 লাখ লোকেও ভোট দেয়, ক্লিন করে একেবারে পইরা দফায় 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 পড়ে দিল, তারপরে রেজাল্ট যাই হোক, তাও তো আমরা বুঝতে পারবো যে অন্তত 50 লাখ বা 1 কোটি লোকে ভোটার দিতে। আর এখন যে সিদ্ধান্ত হচ্ছে 40-45টা লোকের, 40-45টা লোকের সিদ্ধান্ত আপনি পুরো 18 কোটি লোকের উপরে পড়বে। তার চেয়ে আপনি যদি 1 কোটি লোকের ভোটও পাই, মন্দটা কি? অ্যাটলিস্ট 1 কোটি লোকের মাইন্ড তো বুঝলাম। আপনি মানুষের ভোটকে এখানে গুরুত্ব দিচ্ছেন, গণভোটের জন্য সব সাধারণ মানুষের মতকে গুরুত্ব দিচ্ছেন, সাউন্ডস গুড। কিন্তু অনেকে আবার বলে যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে। আপনি বিষয়টা অন্য জায়গায় নিচ্ছেন। রাজনৈতিক দল যে ঐক্যমত হয়েছে গণভোটে, সুতরাং এখানে তো আর বিতর্ক নাই, এখান থেকে তো শিফট করতে পারবে না। আবার পারেও কেন জানেন? রাজনীতির ভাষা কতগুলো আছে বাংলাদেশে কমন, যার বয়স 53 বছর। 1 নম্বর, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। 2 নম্বর, রাজনীতিবিদরা, আমি নামটা বললাম না, তার হয়তো মাইন্ডে লাগতে পারে, সে একজন শিক্ষিত লোক, যে রাজনীতিতে 2+2 22 হয়, আর আমাদের মতো সাধারণ লোকের হিসাবে 2+2 4 হয়। সভ্য জগতের কোথায় আছে যে কোন দর্শনে 2+2 22 হয়? তাই রাজনীতিতে যদি 2+2 22 হইতে পারে, আর রাজনীতিতে যদি শেষ কথা বলতে কিছু না থাকতে, যেই দল আপনার 35% বা 38% ভোট পায়, আর যেই দল 8% বা 9% ভোট পায়, এই দুটা দলকে আপনি একই দাঁড়িপাল্লায় মাপতে পারবেন অ্যাজ ইকুয়াল মেম্বার? তারা তো ইকুয়াল না। সো এখানে আপনার যারা পার্টিসিপেট করছে, বৃহত্তর দলগুলোকে একই পাল্লায় মাপা হচ্ছে যেই দলের হার্ডলি কোনো ভোট আছে বা ভোট নাই। সব দলগুলোকে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে 33টা দল, কথার কথা বলছি 300টা দল, 300টা দলের ভিতরে যদি 250টা দল চায়, ইট হ্যাজ নো মিনিং। কারণ এই 250টা দল যদি থাকে বাংলাদেশে, তাদের কোনো ভোট নাই। ভোট আছে মেজর দুটো দলের। এই মেজর দুটো দল যদি পার্টিসিপেট না করে, হ্যাঁ, এবং মেজর দুটো দলের থেকে তো একটাকে তো আপনার কার্যকর বন্ধ করে দিয়েছে, বা তাদেরকে একটা সন্ত্রাসী সংগঠন বলে তাদেরকে আপনার ব্যান করেছে। যদিও তারা ব্যান শব্দটা ব্যবহার করতে চায় না, কিন্তু মাদার ল যেটা তারা ইনভোক করেছে সন্ত্রাস দমন আইনের, সেখানে নিষিদ্ধ শব্দটা আছে, ওখানে কার্যকর বন্ধ এরকম কোনো কথা নাই। আওয়ামী লীগ আন্ডার দ্য ল যেটাকে তারা ইনভোক করছে, ওটা বৈধ কি বৈধ না সেটা অন্য প্রসঙ্গ। সেখানে কিন্তু তাদেরকে আপনার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদেরকে মোটামুটি নিষিদ্ধ করা হয়েছে। সো এখন আরেকটা যে বৃহত্তর দল, তারাও কিন্তু এই সবগুলো ধারার সাথে একমত এখনো না। তাহলে আমি তো এটা কোনো ভিত্তি দেখি না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাকচুয়াল সিচুয়েশন। এখন আমি সাংবিধানিক লিগ্যাল পজিশনটা আপনার সঙ্গে একটু শেয়ার করি, আপনার দর্শকদের সঙ্গে শেয়ার করি। এই সনদ, এটা যদি সব দল সই করতো, যেটা কেসটা সেটা না, তাহলেও প্রশ্ন থাকতো এটা সংবিধানের উপরে কোনো আইন হতে পারে না। ভবিষ্যৎ সংবিধান বা ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে, সেটা কোনো সরকার ভবিষ্যৎ পার্লামেন্টের হাত বেঁধে দিতে পারে না। যে আমাদের হাউস অফ দ্য নেশন, যেটা এখন আপনার ভেঙে দেওয়া হয়েছে, এটা ভাঙাটাও বৈধ কি বৈধ না সেটা নিয়েও প্রশ্ন আছে, যে এটা এখনো চলমান কিনা বা থাকা উচিত ছিল কিনা। পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, এবং ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে সেটা কি সেই পার্লামেন্ট হওয়ার আগেই একটা বিশেষ সরকার, যেটা অরাজনৈতিক সরকার, আনইলেক্টেড সরকার, তাদেরকে ডিকটেট করতে পারে? উত্তর হচ্ছে না, কোনো মতেই না। এখানে হচ্ছে সংসদ
সার্বভৌমত্ব যে জনগণের ক্ষমতা সেটা এক্সারসাইজ করবে। সেটাকে আগের থেকে তাকে ডিক্টেট করা যাবে না যে সেই সংসদ কি করবে। 3 নম্বর, এই যে সংবিধানে হাত দিতে চাচ্ছে, এই এখতিয়ার এই কমিটি কোথা থেকে পেল? তারা তো কোরাম নন জুডিস, যেটা আমরা আইনের ভাষায় বলি, যে তাদের এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে একটা সংবিধানকে সংশোধন করার বা অ্যামেন্ডমেন্ট করার বা পরিবর্তন করার, পরিমার্জন করার ক্ষমতা সংবিধান দিয়েছে পার্লামেন্টকে, কেবল মাত্র পার্লামেন্টকে, কোন সরকারকে দেয়নি। এবং আনইলেক্টেড সরকার তো প্রশ্নই আসে না। সো যেই কাজ কোনো আনইলেক্টেড সরকার করতে পারে না, ইনফ্যাক্ট কোনো সরকারই করতে পারে না, এরা কেবলমাত্র পার্লামেন্ট পারে, তাও সিম্পল মেজরিটি দিয়ে না, 2/3 লাগবে। এই ক্ষমতা কোনো সরকারই তো নাই, আর আনইলেক্টেড সরকার তো প্রশ্নই আসে না। তো তাহলে এই সরকারের কর্তৃত্বে যে কমিটি হয়েছে, এই সরকারও কোরাম নন জুডিস এই কাজ করার জন্য, এই কমিটি ইজ অলসো কোরাম নন জুডিস। এদের কোনো লিগ্যাল এখতিয়ার নাই। আন্ডার হোয়াট অথরিটি এই যে এত দুঃসাহস দেখাচ্ছে সংবিধানকে তারা এই জুলাই সনদ দিয়ে পরিবর্তন করবে বা ফিউচার পার্লামেন্ট কি করবে এটা তারা করতে চাচ্ছে? হাউ ইট ইজ বাইন্ডিং? এটা তো বাইন্ডিং না। সো এই যে ট্যাক্স পেয়ারের পয়সা খরচ করছে, এবং আরেকটা দেখেন, যেই সংস্কার করার এখতিয়ার এই কমিটির নাই, তাহলে ইউনূস সরকার কি বলছে? সংস্কার না হলে নির্বাচন দেব না। তো যেই সংস্কার আজকে 1000 বছর ধরেও করতে পারবে না, তাহলে কি ইউনূস সরকার কি একটা কি পায়তারা হচ্ছে কিনা 1000 বছর থাকার? একটা উনি ইন্টারভিউ রিসেন্টলি দিয়েছেন যে কেউ কেউ নাকি বলছে ওনাকে 50 বছরও ক্ষমতায় থাকার জন্য। সো এটা যদি কোনো সরকারকে কেউ বলে, ইলেক্টেড সরকারকে যদি কেউ বলে, এটা তো একটা বেআইনি কথা বলছে। কোনো বৈধ সরকার কি সেটা গ্রাহ্য করবে, না তাকে বলবে মুখে লাগাম দাও? একটা ইলেক্টেড সরকারের মেয়াদই হচ্ছে 5 বছর। তো এই যদি পার্লামেন্ট কোনো আইনও করে যে বর্তমান পার্লামেন্টের বয়স বা মেয়াদ বাড়িয়ে দিলাম 50 বছর, 5 বছর না, সেই আইনটা জন্ম থেকেই ভয়েড, শূন্য, ভয়েড অ্যাব ইনিশিও। সো তাহলে একটা আনইলেক্টেড সরকার এরকম আপনার ধনী কেউ বা কাহারা যদি আদর তুলে থাকে, যেটা আপনার আমার কানে আসেনি, আমরা শুনিনি, প্রধান উপদেষ্টা বলছেন উনি শুনেছেন, উনি এটাকে গ্রাহ্য করলেন কিভাবে? উনি তক্ষুনি কেন ওনার আঙ্গুলি দিয়ে তাদেরকে শাসালেন না যে খবরদার, ডোন্ট টক ননসেন্স? এবং বিদেশি সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ যখন দিচ্ছেন, উনি আবার এটাকে কোট আনকোট করছেন। একটা অবৈধ কথা যদি কেউ বলে থাকে যে 25 বছরের ক্ষমতায় থাকবে, এটা তো অকল্পনীয়। তো আমাদের এই জায়গাগুলোতে সতর্ক হওয়া দরকার। এবং আমাদের বর্তমান সরকার যখন বিদেশে যাচ্ছেন, ইউকেতে এসেছিলেন এই দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে একেবারে রিফিউজ করেছে, এবং আমাদের ফরেন অফিস থেকে বলা হয়েছিল উনি কিয়ার স্টারমারের সাথে ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, এটা একটা অফিসিয়াল ট্রিপ। অনেক কাঠখড় পুড়িয়ে জনগণের টাকা দিয়ে সরকার বিদেশ ভ্রমণ করেছে বিশাল অন্তরাজ নিয়ে। একইভাবে এখন যখন উনি রোমে গেছেন, এটাকেও আমাদেরকে বলা হয়েছে একটা অফিসিয়াল ট্রিপ, এবং আপনার ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে।
কি লজ্জা 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 বলেন তো। ইটালিয়ান প্রধানমন্ত্রী মুখের উপরে বলে দিয়েছেন আনইলেক্টেড এই আপনার কেয়ারটেকারের প্রধানের সঙ্গে উনি দেখা করবেন না। তা নিয়ে আমি প্রশ্ন, এই যে সনদের বিষয়টা এখন আলোচনাটা বাংলাদেশে কে স্বাক্ষর করবে কে স্বাক্ষর করবে না, এটাই হচ্ছে বিষয়। এবং যারা চিলড্রেন পার্টি যাদেরকে বলা হয়, আপনার যাদেরকে বলে নিবন্ধন নেই যাদের, তারা শর্ত দিয়েছে আইনগত নিশ্চয়তা হওয়ার পরেই তারা স্বাক্ষর করবে। আইনগত বিষয়টা করবে পার্লামেন্ট নাই এখানে। এবং আজকে সেই আলী রিয়াজ যে কমিটির দণ্ডমুণ্ডের কর্তা, তিনি বলেছেন স্বাক্ষর পরে করলেও চলবে, এমন না যে শুক্রবারই স্বাক্ষর করতে হবে। আসলে কোন জটিলতার দিকে যাচ্ছে বাংলাদেশ? আমি তো এটাকে গ্রাহ্যই করছি না। এটাকে তো গ্রাহ্য করার কোনো বিষয় না। যেটা কোনো বৈধতা নাই সেটাকে নিয়ে গ্রাহ্য করার তো কোনো কারণ নাই। ওরা যদি পরে দেয়, 1000 বছর পরে দেয়, 20 বছর পরে দেয়, কি 10 বছর পরে দেয়, হোয়াট ডাজ ইট ম্যাটার? এটা তো এই দেশের জনগণ যারা মালিক পক্ষ, আমাদের কি যায় আসে? একটা শূন্য জিনিসের উপরে আপনি স্বাক্ষর দিচ্ছেন যেটা আইনের চোখে শূন্য, ভয়েড। বাতিল তো হবে যেটার বৈধ জন্ম হয়েছে, সেটার যেটা জীবিত সেটাকে আপনি বাতিল করতে পারেন। যেটা জন্মসূত্র থেকে মরা সেটা বাতিল যোগ্য না। তো মরা জিনিসের উপরে তারা সই দিল কি দিল না, হোয়াট ডাজ ইট ম্যাটার? কি যায় আসে? এবং এটা তো স্বাক্ষরের যে একটা প্রলোভন আছে, স্বাক্ষরের প্রলোভনটা হচ্ছে তারাই ইলেকশন করতে পারবে যারা এখানে স্বাক্ষর করবে। এটা অফিসিয়ালি তারা বলেনি, বলুক। এবং যারা স্বাক্ষর করবে না তারা যদি ইলেকশন করতে না পারে, আলী রিয়াজ সাহেব সেটা বলুক। এবং আরো প্রশ্ন, আলী রিয়াজ সাহেব তো নিজেই কোরাম নন জুডিস, হু ইজ হি vis-a-vis দিস কমিটি? তাকেও তো আমরা বৈধভাবে তো গ্রাহ্য করার কোনো অবকাশ নাই। আমি চাইলেও পারছি না তাকে গ্রাহ্য করতে, বিকজ আমি তো সংবিধানের বাইরে বা আমাদের এই দেশের রাষ্ট্রের জনগণ, আমরা মালিক পক্ষ যারা আছি, আমরা তো আইনের বাইরে বা সংবিধানের বাইরে যেতে পারি না। ওনাকে যদি আমি চেষ্টাও করি, আই ক্যানট অ্যাকনলেজ হিম। এবং এই কমিটিতে আপনি দেখেন কোনো একটা সংবিধান বিশেষজ্ঞ নেই। যারা জানে না বা বোঝে না সংবিধান, তারা তো অ্যাটলিস্ট যারা এক্সপার্ট আছে, এটা তো মানহানি হয় না? আপনারা তো ওপিনিয়ন চাইতে পারেন। দেশে তো সাংবিধানিক এক্সপার্ট অনেকেই আছে। বিএনপির ভেতরেও তো সাংবিধানিক এক্সপার্ট যারা আদালতে প্র্যাকটিস করছেন সেরকম আছে, যারা কখনো প্র্যাকটিস করেন নাই, সংবিধান হয়তো পড়েছেন কেবলমাত্র, বাট দে আর নট প্র্যাকটিশনার। তাদের থেকে তো আমরা এক্সপেক্ট করি না যে ওনারা বিশেষজ্ঞ সংবিধানের। এটা কিন্তু তারা কাজ শুরুর আগে এটা ধারণা দিয়েছিল ফরাদ মাজার এরা যারা এখানে কাজ শুরু করেছে, কথাবার্তা শুরু করেছেন, তারা বলেছেন বাংলাদেশে একটা ভুল ধারণা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আইনজীবীরা এই সংবিধান বুঝেন, আর কেউ সংবিধান বুঝেন না। দেখবেন আইনজীবী নাই এখানে কিন্তু। রাইট রাইট। সো একইভাবে আমি কি বলবো, উনি কি বললো সেটা তো গ্রাহ্য করার মতো বলেন? ওনার এই কথাটা বলার, সংবিধানের বিষয়ে ওনার মন্তব্য করার, এটা ভ্যালিড কি ভ্যালিড না, ওনার অথরিটিটা কোত্থেকে আসছে? উনি তো ওনার নিজের একটা অভিমত দিচ্ছেন। সো আমি তো এখানে অ্যাস্ট্রোফিজিক্সের উপরে আমার অভিমত আপনি চাইতেই পারেন, আমি দিতেই পারি। এই যে 3i অ্যাটলাস আসছে, হ্যাঁ, এখানে নানা থিওরি, এবং আমি দেখলাম ইউটিউব থেকে বিভিন্ন থিওরি কিন্তু মুছে গেছে, আমি এটা অ্যাক্সেস করতে পারছি না। এবং নাসা থেকে শুরু করে ইউএস, চায়না, রাশিয়া,
এত তারা ইমেজ নিচ্ছে, কিন্তু তাদের পক্ষে কোনো এখানে মন্তব্য বা কোনো বিশ্লেষণ আমরা পাচ্ছি না। অনেক কনস্পিরেসি থিওরিও আছে। তো আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট না, আমাকে এখন যদি আপনি একটা মন্তব্য করতে বলেন আমি করলাম, এটা তো আমার পার্সোনাল ওপিনিয়ন হয়ে গেল, নট উইথ অথরিটি। যার কথা বললেন ইট মে বি হিজ পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি আমি ডাক্তার না ফজলুল বারী ভাই, আমার বাচ্চার অসুখ হলে আমি তো নিজে নিজে ডাক্তারি করি না। কেউ যদি মনে করে, হ্যাঁ আমি জানি একজন বেস্ট পেডিয়াট্রিশিয়ানকে কোথায় পাবো, আই নো ওয়ে টু ফাইন্ড দি এক্সপার্ট, এবং তার অভিমতকে আমি শ্রদ্ধা করি, আস্থা রাখি। এখন যার কথা বললেন ইফ হি ইজ কারেক্ট, তাহলে তো আমি নিজেই ডাক্তার, ডাক্তারই কেবলমাত্র ডাক্তারি ওপিনিয়ন দেবে এটা তো হয় না। আমি ডাক্তার, আমি ডাক্তারি যে ভালো জানি, আমি ভালো বুঝি, আমি আমার সন্তানের উপরে ডাক্তারি শুরু করলাম, ঠিক আছে? সো সো আপনার আমি এতটুকু বলবো যে এটা হচ্ছে মালিক পক্ষের দলিল, মালিকানার দলিল। সেই দলিলটা আমাদের সকল মালিক পক্ষের মানুষই এটাকে নাড়াচাড়া করতে হবে, বুঝতে হবে। আমাদের রাষ্ট্রের সাথে আমাদের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে, এবং আমাদেরকে যারা সেবা দেবে সরকার, সেই সরকারের দায়ভার কতটুক, তাদের জবাবদিহিতা কতটুক, সেটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সো মালিক, আপনি তো জমির যখন মালিক হন আপনার নিশ্চয়ই একটা ডিড থাকে, তাই না? এটা আপনি জানেন, এটা আপনি জমির মালিকের, এটা মালিক পক্ষের একটা দলিল। তার অর্থ কি আপনি এটা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে যদি কোনো ত্রুটি থেকে থাকে, বা এখানে যদি কোনো আপনার সমস্যা থেকে থাকে, 3 হাত যদি ঠিক মতো বদল না হয়ে থাকে, এটা আপনি একটা দলিল করলেন, কিন্তু সেই দলিলটা যদি আপনার 3 হাত আগে কাজ ছিল, কি ছিল, বা তারও আগে কি ছিল, এখানে কোনো আপনার জটিলতা আছে কিনা, সেটা বোঝার জন্য তো আপনাকে একটা এক্সপার্টের কাছে যেতে হবে। আর যদি আপনি নিজে নিজেই মনে করেন যে আমি বুঝি, এই ডটেড লাইনে আমি যে সই করে দিলাম, হাততালি, এটা তার বলার কিছু নাই। এই কাজটা শুরুর আগে মূল টার্গেটটা ছিল বাংলাদেশের সংবিধান। শুরুর আগে টার্গেটটা ছিল বাংলাদেশের ৭১-এর যে ঘোষণাপত্র, প্রথম সংবিধান, যেটা ৭১-এর 10 এপ্রিল ঘোষণা করা হয়েছে, এবং সেটা আপনার বাবা ব্যারিস্টার হামিদুল ইসলামের লেখা, ওই জিনিসটাকে অস্বীকার করা। এবং সিপিবি সহ 5টা দল, ওরা ওই স্বাক্ষর অস্বীকৃতি জানিয়েছে এই কথা বলে, যেখানে সে স্বাধীনতার ঘোষণাটাকে অস্বীকার করা হয়েছে। বাড়ি ভাই, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। কেন আমাকে টানা হেঁচড়া করছেন এই সমস্ত বিষয়ে মন্তব্য করার জন্য? ওরা পারলে করুক না অস্বীকার, এটা পাগলের প্রলাপের মতো, তাই না? বাংলাদেশের জন্ম সনদ যদি অস্বীকার করতে হয়, তো তোমরা অন্য কোনো দেশে চলে যাও বাবাজিরা। এর তো বাংলাদেশের ভেতরে বসে তো তুমি বাংলাদেশের জন্ম অস্বীকার কিভাবে করবে? তো ইট ইজ নট পসিবল। দেখেন, এখানে কোনো রাজনৈতিক শক্তি নাই এই সংবিধান বা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রোটেক্ট করার জন্য। আছে বর্তমানে? নাই, নো ওয়ান ইজ দেয়ার। কিন্তু এই দলিলগুলো এত শক্তিশালী, কারো দরকার নাই। তারা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করছে। আজকে 1 বছর ধরে কত রকমের পায়তারা করছে এটাকে ফেলে দেওয়ার জন্য। আমি আপনাকে বলতে পারি, আপনি লিখে রাখতে পারেন, আপনার দর্শক শ্রোতারা লিখে রাখতে পারেন। They have a strength, এই ইনস্ট্রুমেন্ট গুলোর নিজস্ব একটা শক্তি আছে, অন্তর্নিহিত শক্তি। তারা নিজেদেরকে নিজেরা প্রোটেকশন দিয়ে যাচ্ছে। একটা সংবিধানের বা স্বাধীনতার ঘোষণাপত্রের এখানে একটা বিউটি, ব্যালেন্স অ্যান্ড গ্রেস আছে। এটা ছন্দে ছন্দে, তালে তালে, যুগের পর যুগ দিক নির্দেশনা দিয়ে যাবে বাংলাদেশ এবং বাঙালি জাতিকে। এটা থেকে কেউ কখনো এটা থেকে সরাতে পারবে না। এখানে রিসেট বাটন প্রেস করে
এটা তো আপনার হিস্ট্রি আনডু করার কোনো অবকাশ নাই। ওনাদেরকে পরামর্শ দেওয়া আমার কাজ না, বাট তবুও মনে হয় ওনারা এত ডেসপারেট, এত কষ্ট করছেন ওনারা, দে লেবারিং সো হার্ড, খুব করুণা হচ্ছে। বরঞ্চ দেখেন ওনাকে একটু দেখেন, এই সামনে এআই টেআই আসছে, হয়তো কোনো টাইম মেশিন আসবে যে বুতাম টিপলে আপনি, যেমন ব্যাক টু দ্য ফিউচার, আপনি ফিউচারে যেতে পারেন, আবার একটা বুতাম টিপলে আপনি পাস্টে চলে যাবেন। তো লেট দেম গো ইন দ্য পাস্ট ইন টাইম। তখন যদি আল্লাহ তাআলা তাদের তখনও হায়াত রাখেন, মানে পিছনে যায়, তাহলে এরকম একটা সায়েন্স ফিকশন যদি এটা সত্যি হয়, তখন তারা চেষ্টা করুক। কিন্তু তখনও আমাদের মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ, আমার পিতা, দে হ্যাভ টু টেক দেম অন এটা আনডু করতে গেলে। এবং আমি আবার বলবো, দে উইল ফেল এগেন। তারা যারা পরাজিত গোষ্ঠী, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তারা যদি ব্যাক ইন টাইম যেতেও পারে, তখন যদি তারা নতুন করে রিসেট করার চেষ্টা করে, তখন এই যে যুদ্ধটা হবে, ব্যাটলটা হবে, ইন দ্যাট ব্যাটল মিজারেবলি ফেল করবে আবার। বাট তবুও তাদের যদি একটু আশা থাকে যে হয়তো সামনে, এত করুণা হচ্ছে এদের জন্য, খুব কষ্ট লাগে যে দে লেবারিং সো হার্ড, এবং দেশে কোনো শক্তি নাই, কোনো রাজনৈতিক দল নাই, কোনো রাজনৈতিক শক্তি নাই যারা সংবিধানকে প্রোটেক্ট করতে চাচ্ছে। ইন্ডিভিজুয়ালস আছে, মালিক পক্ষে সাধারণ মানুষ আছে, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দল শক্তিশালী ভাবে, এখানে তো আমার যদি কোনো দল থাকতো, আমি বলতাম এটা কিন্তু আমি গ্রাহ্যই করি না, একটা কোরাম নন জুডিস যেটা, সেখানে পার্টিসিপেট কেন করছে? এই দলগুলোকে কোয়াসিভ কোনো কারণে তাদেরকে পার্টিসিপেট করিয়ে এখন তারা বলছে আমরা সই দেব না। কিন্তু এটা তো প্রথমেই বলা উচিত ছিল, দুটো কারণে। দেখেন বাড়ি ভাই, যে এটা তো কোনো বৈধ ভিত্তি নাই, এটা ইলিজিটিমেট, কোরাম নন জুডিস, যেটার বৈধতা নাই, সেখানে পার্টিসিপেট কেন করব? এবং দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর প্রশ্ন করা উচিত ছিল, স্পেশালি যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে যত তাড়াতাড়ি ইলেকশন করার, কারণ এই সরকারই বলছে এই রিফর্ম না হলে ইলেকশন দেব না। তো তাহলে কি এই দলগুলো কি খুব বুদ্ধির প্রজ্ঞার পরিচয় দিয়েছে পার্টিসিপেট করে? কারণ তারা তো তখন নিজেরাই আটকে গেল, খাল কেটে কুমির আনলো, যে হ্যাঁ তাহলে রিফর্ম গুলো করো, তারপরে ইলেকশন হবে। তাদের তো প্রথমেই বলা উচিত ছিল রিফর্ম ইজ তারা কেউ কেউ বলেছিলেন, কিন্তু সেখান থেকে তারা সরে এসেছেন, যে রিফর্ম হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। এটা কেবলমাত্র এই সরকারের এখতিয়ার না। এই সরকার নিজের ঘাড়ে এত বড় একটা দায়িত্ব নিজে নিজে কেন নিজেকে চাপাচ্ছেন? এটা যারা ইলেক্টেড সরকার আসবে তাদেরও এটা রিফর্ম, জাতি রিফর্ম হবে, আপনার আমাদের আইন রিফর্ম হবে, এটা তো সকলেরই প্রত্যাশা। রিফর্মটা হবে ভালোর জন্য, ডিস্ট্রয় করার জন্য না। সো আমাদের সংবিধানের এই যে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার যেটা আছে, যে সংবিধানকে আপনি আরো চমৎকার করতে পারেন, আরো সুন্দর করতে পারেন। একইভাবে যেরকম একটা উদাহরণ আমি প্রায় দিই, আপনি যেই ঘরে বসে আছেন বা আমি যেই ঘরে বসে আছি, এটাকে আরো আমরা সুন্দর করতে পারি, রং চেঞ্জ করতে পারি, আমরা এই ঘরটাকে আরো আপনার ডেকোরেটিভ লাইট চেঞ্জ করতে পারি, এসি সুন্দর ভালো নিয়ে আসতে পারি, আমরা এখানে আপনার ফলস সিলিং দিতে পারি, পার্টিশন দিতে পারি। কিন্তু এটা আপনার ইমপ্রুভমেন্ট করার নামে, এটা যে মূল একটা যদি পিলার থাকে, সেটার উপরে যদি আমি কুড়াল মারি, তাহলে পুরো এই রুমটা কেন, বিল্ডিংটাই ধসে পড়বে। সো একইভাবে সংবিধানেরও এরকম ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এই মূল কাঠামোর উপরে কেউ কুড়াল মেরে এটাকে রিফর্ম বলা সম্ভব না। তো সেই ডক্ট্রিনও আমাদের কিন্তু এই জুরিসপ্রুডেন্স আমাদের আছে। সো এগুলো আমাদেরকে দেখতে হবে। আমি এই আপনার যে ড্রাফটটা দেখলাম সনদের, কি বলবো, কিভাবে বলি, লজ্জা লাগে এগুলো বলতে। সো পুরলি ড্রাফটেড, ইট ইজ
হাস্যকর। এখানে বলছে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের উপরে যাবে না। তাহলে কি দাঁড়ালো? প্রধানমন্ত্রীর মেয়াদ তাহলে 10 বছর হতে পারে? এটা হাস্যকর। ড্রাফটটা হবে প্রধানমন্ত্রীর 2 টার্মের বেশি, কনসিকিউটিভ 2 টার্ম, এক একটা টার্ম হচ্ছে 5 বছর, 10 বছর না, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 2 মেয়াদের বেশি। মানে বেসিক ড্রাফটিং অ্যাবিলিটি বা স্কিল ইজ মিসিং। ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে এটা মেনটেন করা হয়, 2 টার্মের বেশি কেউ থাকার চেষ্টাও করবে, চিন্তাও করবে না। 2 টার্ম, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না। আমি আপনার 10 বছরের বেশি মেয়াদ হবে না, তো তাহলে মেয়াদটা তো 10 বছর। 10 বছর তো কোনো পার্লামেন্টের মেয়াদ হতে পারে না। Do you see what I'm saying? So a drafting skill, basic elementary drafting skill পর্যন্ত নাই যারা এগুলো লিখছে। আমাদের এখানে একটা আইনের শিক্ষক মাসুম বিল্লাহ বলেছেন তার ক্লাসের ফার্স্ট ইয়ারের কোনো ছেলে এর চেয়ে ভালো ড্রাফট করতে পারবে। I don't doubt him. I don't doubt him. So এখানে বেসিক যে স্কিল গুলো থাকার কথা, that skill is missing. এবং এটা তো আপনার মিনিংটা অন্য জিনিস হয়ে গেল। 10 বছরের উপরে মেয়াদ হবে না, তো তাহলে মেয়াদের টেনিওর কি 10 ইয়ার্স একটা পার্লামেন্টের? যেটা তারা বলার চেষ্টা করছে যে 2টো কনসিকিউটিভ টার্ম, তার বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ঠিক আছে, সো এটা কনসিকিউটিভ কিনা সেটাও ক্লিয়ার না। মনে করেন আপনি এখন প্রধানমন্ত্রী হলেন, আপনি 10 বছর পরে যদি আবার ইলেক্টেড হন, আপনার দল যদি ক্ষমতায় আসে, আফটার 10 ইয়ার্স আপনি কি তখন প্রধানমন্ত্রী হতে পারবেন না? পারবেন না। আপনি মনে করেন এখানে 2 টার্ম ছিলেন কনসিকিউটিভ, তারপরে আপনি 2 টার্ম ছিলেন না, 10 বছর চলে গেল, তারপরে যদি আপনার দল ক্ষমতায় আসে, আপনি কি তখন প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না? তারা কি মিন করে কনসিকিউটিভ? মানে প্রত্যেকটা ধারা নিয়ে ইট ইজ সো শ্যাবি, সো ব্যাডলি ড্রাফটেড। সত্যি এগুলো হাস্যকর। মানে রাশিয়া ব্রাজিলের পুতিন, সে কিন্তু অনেকদিন ধরে আছেন, কিন্তু ওইভাবে কখনো প্রাইম মিনিস্টার, কখনো প্রেসিডেন্ট, এইভাবে কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। সেটা মানে হোয়াট এভার ইট ইজ, আপনার ওরা যেটা ব্যক্ত করতে চাচ্ছে এটা হওয়া উচিত কি উচিত না আমি সেই প্রশ্নে যাচ্ছি না, বাট যেটাই তারা মানে ব্যক্ত করতে চাচ্ছে, miserably failing to even express this in a logical, simple, straightforward manner. Language নাই তাদের, they're lacking in the basic language. 10 বছরের মেয়াদ, 10 বছরের মেয়াদ তো কোনো পার্লামেন্টের হতেই পারে না। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হবে না, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এটা পড়ে মনে হচ্ছে যে ওনার মেয়াদ হবে 10 বছর। মেয়াদ ইজ অলওয়েজ 5 বছর বা লেস দেন 5 ইয়ার্স। তারা মিন করতে চাইছেন 2টো মেয়াদ পারবে না, 2টো মেয়াদের বেশি পারবে না। 10 বছরের মেয়াদ তো কখনো হয় না, 2টো মেয়াদ, রাইট? এবং সেখানে আপনার এটা কি পরপর 2টো মেয়াদ নাকি যে কোনো সময় 2টো মেয়াদ তার জীবনকালে? নট ক্লিয়ার। সো তারা কি, সেটা আমি বলছিলাম আপনাকে যে কি বাংলা একটা কথা আছে না, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। ইট ইজ নট আপনার ডিসাইফার করা, লজিক্যালি ডিসাইফার করা একটা যে একটা দলিল হবে, একটা টেক্সট হবে যেটাকে আমরা ডিসাইফার করতে পারবো পড়ে, হোয়াট ইট মিনস। তো এটা কেবলমাত্র স্টাইলিস্টিক বিষয় না, এটা বেসিক এলিমেন্টারি স্কিল ইজ ল্যাকিং।
কিন্তু আমাদের ইউনুস তো বলেছেন মস্ত বড় একটা কাজ হয়েছে, এই কলমগুলো জাদুঘরে রাখা হবে। কোন কলমগুলো? এই যে স্বাক্ষর করা হবে জুলাই সনদে, স্বাক্ষর করা হবে যে কলমগুলা, এই কলমগুলো জাদুঘরে রাখা হবে। আচ্ছা, তো গুড লাক টু হিম। বিএনপির অ্যাপ্রোচটা আরেকটা, চলে যাচ্ছে। এই কলমগুলো কি উনি সাপ্লাই দেবেন, নাকি তারা নিজেদের কলম নিয়ে আসবে? এই কলমগুলো, ব্যবসায়ী মানুষ, সাপ্লাইয়ের ব্যাপার থাকতে পারে সেটা। আচ্ছা, এই কলমের উপর কি ঝাড়ফুঁক হবে? মানে চোখ বন্ধ করে ঝাড়ফুঁক দিয়ে একটা সই দিলাম, ঝড়ে বক যাতে পড়ে, যাতে এটা যেটার উপর সই দিলাম ওটা যাতে একটা বৈধ দলিল হয়। মানে আপনার কোমর বেঁধে ঝাড়ফুঁক নিয়ে আসলাম কলমগুলা। ওকে, সো বিএনপির অ্যাপ্রোচটা তাড়াতাড়ি তারা শেষ করতে যাচ্ছে, এই পর্বটা সেই ইলেকশনে যেতে চায়। এবং বিএনপির প্রতিপক্ষ এখানে জামাত, ওরা চাচ্ছে ইলেকশনের চাইতে ওরা গণভোটের দিকে তাদের মনোযোগটা বেশি। হ্যাঁ, তো বিএনপি তো আমি বলবো জামাত খুব ভালো খেলছে, বিএনপি খুব কাঁচা খেলছে। আপনি জামাতের সাথে এগ্রি করেন কি না করেন সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে তারা অলরেডি মাঠ থেকে সরিয়ে দিয়েছে, আর আমার তো মনে হয় বিএনপি ইজ নেক্সট। বিএনপিকে অলরেডি তারা আপনার বিভিন্ন মাঠে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কিছু করার জন্য তারা এগিয়ে দিয়েছে। বিএনপির যে পপুলারিটিটা ছিল 1 বছর আগে, সেই লেভেলে কিন্তু বিএনপি এখন নেই। দ্বিতীয়ত, তারা কৌশলগত অনেকগুলো ভুল করেছে। লন্ডনে কোনো একটা ডিল হয়েছে কিনা ডক্টর ইউনূসের সাথে, সেটা নিয়ে নানা রকমের এখানে প্রশ্ন, সেটার আমরা উত্তর পাচ্ছি না। দ্বিতীয়ত, বিএনপি যেটা ট্র্যাপে পড়েছে, তারা তো পার্টিসিপেট করছে এই সো কল্ড সংস্কার, যে সংস্কারের কোনো এখতিয়ার, স্পেশালি আপনার সাংবিধানিক সংস্কার। অন্য সংস্কার নিয়ে আমার একটু প্রশ্ন, যে নারীদের আপনার অধিকার রক্ষা করার জন্য ডক্টর ইউনূস তো একটা সংস্কার কমিশন করেছিলেন, সেটা নিয়ে কেন বিএনপি কথা বলছে না? সেখানে যদি পার্টিসিপেট করতো, এটা তো সাংবিধানিক না, এটা আইন, সেটা কিন্তু এই সরকার করার কোনো বাধা নেই। কিন্তু সংবিধানকে ধরার এখতিয়ার কেবল পার্লামেন্টের আছে, এই সরকারের নাই। তো সেই সংস্থাগুলো কেন করছে না, তাই না? সাধারণ মানুষের, গরিব মানুষের ভাগ্য নিশ্চিত করার জন্য এই যে আপনার ম্যান পাওয়ারের ব্যবসা, এখানে যে মানুষের আপনার সব বিক্রি করে টাট বাটপাড়া যে ব্যবসা করছে, সেই ব্যবসা ট্রান্সপারেন্ট করার জন্য, এটাকে স্বচ্ছ করার জন্য, মানুষের টাকা পয়সা যাতে কেউ এরকম না নিতে পারে, সেটার জন্য কেন সংস্কার হচ্ছে না? বরঞ্চ শুনলাম আমাদের প্রধানমন্ত্রী নিজেই নাকি সেরকম একটা লাইসেন্স নিয়ে বসে আছে। সো এই সংস্থাগুলো তো আমরা দেখতে চেয়েছি, যেটা করার কোনো এখতিয়ার নাই পার্লামেন্ট ব্যতীত, সেই সংস্কারে বিএনপি কেন ঢুকলো? বিএনপি আপনার সাংবিধানিক যে সংস্কারগুলো আনতে চাচ্ছে, এটা তো তাদের ম্যানিফেস্টোতেই আছে, তাদের বর্তমান ম্যানিফেস্টো আমি দেখেছি, এটা তো সেখানেই আছে। যখন বিএনপি ভোট চাইবে সাধারণ মানুষের সাথে, তারা তো নিজেরাই বলছে আমরা সংবিধানে এই এই সংস্কার আনতে চাই, এবং কিছু কিছু প্রপোজাল ইজ গুড, ইটস নট ব্যাড, ইভেন আমি নিজেও সাপোর্ট করি, নট অল অফ দেম, বাট কিছু কিছু সংস্থা যেটা তারা প্রপোজ করছে সেটা তাদের ম্যানিফেস্টোতেই আছে। তাদের তো এই সংস্কার কমিশনের সঙ্গে জোট বেঁধে তো বলার কোনো প্রয়োজনই নাই, কারণ এখন এই সংস্কার কমিশন এবং ডক্টর ইউনূস বলছে এটা না হলে আমরা ইলেকশনে যাব না, দেব না। এবং জামাত যেটা বলছে গণভোট, গণভোট করার তো বিধান সংবিধানে নাই। এটা আপনার একটা মামলা হয়েছিল 5th অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করে, মুন সিনেমা হল এবং ইটালিয়ান মার্বেল, এবং সেখানে এটা মালিকানা কে পাবে, এটা একটু মজার কেচ্ছা, সেটা নিয়ে বিবাদ হচ্ছিল। তখন কোর্ট বলেছেন এটা তো আপনার
মার্শাল ল প্রোক্লেমেশন আসছে, তারপরে এই মুন সিনেমা হল তো এখানে ভুল হোক সঠিক হোক এটা তো আপনার এই যে অ্যাবান্ডেন্ড প্রপার্টি লিস্টে চলে গেছে। তো আপনারা যদি ফিফথ অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ না করেন আমরা তো এটা প্রতিকার দিতে পারবো না। তখন যিনি মুন সিনেমা হল চাচ্ছিলেন যে হস্তান্তর করার জন্য, উনি ফিফথ অ্যামেন্ডমেন্টও চ্যালেঞ্জ করলেন। ফিফথ অ্যামেন্ডমেন্টটাকে অবৈধ বলল সুপ্রিম কোর্ট, এবং বলা হলো ফিফথ অ্যামেন্ডমেন্ট থেকে যা যা এসেছে সবই অবৈধ। এবং গণভোটের বিধানটা তখন সংবিধানে ফিফথ অ্যামেন্ডমেন্টের প্রেক্ষিতে এসেছিল। এটা এখন সংবিধানের এই আগাছা পরিষ্কার হয়ে গেছে, সংবিধান থেকে এখন এই ফিফথ অ্যামেন্ডমেন্ট উড়িয়ে দেওয়া হয়েছে এই জাজমেন্টের কারণে। সো এখন এই বিধানই তো নাই সংবিধানে, তো গণভোট ওনারা কিভাবে করবেন? প্রথমে তো সংবিধান আপনার যদি গণভোট করতে হয় তাহলে তো পার্লামেন্টে আবারও একই কথা, পার্লামেন্টে প্রথমে ঢুকতে হবে, পার্লামেন্টের ভেতরে পাত দিতে হবে। একটা পার্লামেন্টে যখন সংসদ হবে সেই সংসদ যদি সিদ্ধান্ত নেয় তখনকারটা তখন দেখা যাবে, এবং আগের থেকে ভবিষ্যৎ সংসদ কি করবে তার হাত পা বেঁধে কোনো সরকার দিতে পারে না। সো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি ট্র্যাপে কেন পড়লো? তারা নিজেরাই তো এই ট্র্যাপে পড়ে গেছে। সো এখন তাদের দরকার খুব ক্লিয়ারলি বলা যে এই সংস্কারের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নাই, এটা চলমান প্রক্রিয়া, যেটা তার আগে বলেছিল। ঠিক আছে, আমরা দেখব, আমরা ক্ষমতায় আসলে আমরা দেখব। এবং সেটা যে আমাকে জোট বেঁধে যেই দলের কোনো ভোট নাই, যে দলের কোনো ভিত্তি নাই, তাদের সঙ্গে জোট বেঁধে করতে হবে, আমি বিএনপির জায়গায় হলে এটাই বলতাম যে তাদের সঙ্গে জোট বাঁধতে হবে কেন? কারণ বিএনপির তো, আমি যদি এভাবে বলি, নিজস্ব একটা সত্তা আছে, তার 35% ভোট থাকতে পারে, সে নিজের থেকে সিদ্ধান্ত নেবে। যেমনটি তার নতুন যে গঠনতন্ত্র, তার যে ম্যানিফেস্টো, সেখানে সে বিএনপি অলরেডি বলেছে তার কি কি সংস্কার আনতে চায়। একইভাবে আওয়ামী লীগ যখন পার্টিসিপেট করবে তারও নিজের আপনার যেই ম্যানিফেস্টো, সেখানে আওয়ামী লীগ বলতে পারে তারা আদৌ সংস্কার আনবে কিনা, আনলে কি সংস্কার আনবে, সেটার উপর ভিত্তি করে তারা ভোট নেবে জনগণের থেকে। আর যেই দলের কোনো ভোট নাই, বা 5% ভোট আছে, বা 8% ভোট আছে, বড় জোর 10% ভোট আছে, তারা কি বললো না করলো এটা তো বিষয় না। এবং আমার একটা দুঃখ লাগে বিএনপির জন্য, কারণ তারা নিজেরা, যাদের 35% উপরে ভোট, তারা নিজেরা তাদেরকে ইকুয়াল বানিয়ে দিয়েছে বিভিন্ন দলের সাথে, যাদের কোনো 2-3টে সিটও তারা ক্ষমতায় জিতে আসতে পারে না। তাদের সঙ্গে নিজেদেরকে ওনারা কেন একই সমকক্ষ সমমর্যাদায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমি মনে করি বিএনপির মর্যাদাহানি হচ্ছে। নিউ ইয়র্কের টিমে বিএনপির 2জন, জামাতের 2জন, এনসিপির 2জন, সবাই কোন টিমে? নিউ ইয়র্কে যে টিমটা গেল, আবারও আমি বলবো যে বিএনপি বোধহয় নিজের পায়ে কুড়োল মারলো। তারা নিজেদেরকে, যাদের নিবন্ধনই হয়নি তাদের সাথে। আপনার কথা শুনতে শুনতে একজন মন্তব্য করেছেন, সেই কলমগুলা, যে কলমগুলা বলা হচ্ছে জাদুঘর রাখা হবে, সেই কলমগুলাতে ওদের ফাঁসির রায় লেখা হবে। কি লেখা হবে? ফাঁসির রায়। ফাঁসির রায়। দেখেন দেখেন আপনার দর্শকরা যখন বলছে, এটা নিশ্চয়ই জনগণের অনুভূতি ও প্রতিফলিত করছে। এবং মালিক পক্ষের সাথে এরকম প্রহসন যে করছেন, এবং মালিক পক্ষের টাকার পয়সা নিয়ে, ট্যাক্স পেয়ারের টাকা পয়সা নিয়ে এই যে কালক্ষেপণ করা হচ্ছে এবং পয়সা নষ্ট করা হচ্ছে, এটার জবাবদিহি তো আজ না হোক কাল করতেই হবে। এবং এই আপনার প্রহসনের নামে যে এই আপনার জুলাই সনদ বলছে, দেখেন 1টা বছর পার হয়ে গেল। এই কমিটির মেয়াদ কত জানি ছিল? বাড়ি ভাই আমাকে একটু রিমাইন্ড করেন তো। 3 মাস ছিল না? এবং গতকালকে আবার মেয়াদ বাড়ানো হয়েছে কমিটির। এটা হাস্যকর হয়ে গেছে না এই কমিটিটা? দে হ্যাভ বিকাম আ লাফিং স্টক, দে ফেলড মিজারেবলি, এবং 2 দিন পর পরে তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে। সো ইলেকশন ফেব্রুয়ারির প্রথমে, কিন্তু আমরা শুনছি ইলেকশন ডিসেম্বরে হবে।
ওটাকে টেনে হেঁচড়ে 11th আওয়ার পর্যন্ত নিয়ে গেছে, যে রমজানের আগে, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। তো ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হলে আপনার তো এই মাসের শেষে বা আপনার 1 নভেম্বর 2 থেকে 3 সপ্তাহের ভেতরে ইলেকশন কমিশনকে এখতিয়ার দিতে হবে ইলেকশন করার জন্য। এবং সেটা যদি এই সরকার করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু দুনিয়াব্যাপী আমাদের নোবেল লরিয়েটের মান সম্মান ইজ্জত কিন্তু অনেক কমে যাবে। যে উনি নিজে বলার পরে সবখানে বলে আসছেন যে উনি ইলেকশন দেবেন, কিন্তু উনি যদি তখন বলেন যে 50 বছরের জন্য আমাকে লোকজন বলছে থাকার জন্য, আমি ইলেকশন দেব না, আমি যেহেতু জুলাই সনদ সই হয়নি আমি ইলেকশন দেব না, এই অজুহাতগুলো যখন, যদি উনি আদৌ, আমার প্রত্যাশা নিশ্চয়ই ওনার মতন একজন ভদ্রলোক সেটা করবেন না, কিন্তু যদি সেটা উনি করা শুরু করে, তাহলে তো উনি দেশ, দশ, ইভেন নোবেল কমিটির কাছেও কি উনি হেয় হয়ে যাবেন কিনা, এটা তো সংশয় আমাদের আছে। যেমনটি বিভিন্ন দেশে, ইউরোপে যখন উনি বেড়াতে আসছেন, তাদের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা পর্যন্ত করছেন না, এটা তো আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। কারণ আফটারঅল উনি রাইটলি আর রংলি বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করছেন বিদেশের মাটিতে। যখন ও দেশের প্রধানমন্ত্রী তার কাউন্টারপার্টের সাথে দেখা করতে অস্বীকার করেন, তখন কিন্তু আমরা যারা মালিক পক্ষ, আমরা সবাই কিন্তু ক্ষুব্ধ হই। কারণ আমরা যতই উই ট্রাই এন্ড ওয়াক টল, কিন্তু আমার পতাকা যিনি প্রতিনিধিত্ব করছেন অফিসিয়ালি, তিনি যদি সেই মর্যাদা মালিক পক্ষকে নিতে না পারেন, রাখতে না পারেন, তখন এটা তো একটা চরম ব্যর্থতা বটেই। এবং একই সাথে দেখেন আরেকটা যে জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, যে 1.5 লক্ষ মানুষের উপরে কিন্তু এখন জেলে, পুরো দেশটাই এত মানুষ জেলে, আইনজীবীরা, সাংবাদিকরা, বিভিন্ন আপনার পেশাজীবীর মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তো আছেই, কিন্তু সেটা ছাড়াও আপনার সুশীল সমাজ বলেন, উদার মানুষ বলেন, হ্যাঁ, তাদের সবাইকে এই জন্য রিসেট করতে গেলেন, যেটা লাস্ট যাদেরকে জেলে নিয়ে গেলেন, এই যে 71 মঞ্চ, এখানে যারা গিয়েছিলেন, এখানে যারা সোকল মব, এই মবটা আবার করছে হচ্ছে সরকারের ভেতরেই উপদেষ্টারা হচ্ছে এই মবদের নির্দেশদাতা, এবং তারা একটা রাজনৈতিক দলও করেছে বটে। সো সেই দলকে দিয়ে এই সোকল মব করানো হচ্ছে, এবং প্রশাসন, আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি এই অপরাধীকে পাকড়াও না করে, বৈধ সমাবেশ যারা করছিলেন প্রেস ক্লাবের ভেতরে জায়গায়, তাদের সবাইকে অ্যারেস্ট করলো, এবং আবু আলমকে আরো কিছুদিন পরে অন্য একটা দিয়ে, এবং প্রত্যেকের বিরুদ্ধে কম বেশি আপনার খুনের মামলা। এবং আমি বলবো এই সরকারের অ্যাটর্নি জেনারেল, এই সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সির, তাদের কি ইমাজিনেশন নাই? সকলকে এখন আপনার খুনের মামলা, এক একটা মামলায় আপনার 500 জনের মতো আপনার নেমড অ্যাকিউজড, যাদের নাম আছে, আর বাকিদের কোনো নাম নাই, আরো 400-500 জন। সো এই মামলায় যারা গত জুলাই আগস্টে শহীদ হয়েছেন, মারা গেছেন, আমরা তো সত্যিকার অর্থে সেই বিচারগুলো দেখতে চাই। সো তাদের মা বাবারা এই মামলাগুলো দিয়েছেন, কিন্তু তারা বলছেন প্রাইভেটলি, আমরা তো এতজনের নাম দেইনি, আপনাদের মতো মানুষের তো আমরা নাম দেইনি। হ্যাঁ, তো এই মামলাগুলো কি নষ্ট করছে সরকার গায়েবীভাবে এত নাম আসার ফলে? তাদের বিচার তো কখনোই হবে না, এবং আমরা তো প্রপার তদন্ত চাই যে তারা আসলে সত্যি যে মারা গেল, কারা মারলো। নেপালেও দেখেন একই ঘটনা হয়েছে। নেপাল থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি তারা বলছে যে এরা স্নাইপারের বুলেটে মারা গেছে, এবং তারা বলছে স্নাইপার বুলেট নেপালের আর্মি বা পুলিশ ব্যবহার করে না। রাইট, আইডেন্টিক্যাল সিচুয়েশন বাংলাদেশের মতো।
সো এই তদন্ত তো আমরা দেখতে পাচ্ছি না। আর 1400 জন মারা গেছে, ইউএন রিপোর্ট বলছে, সরকার শুধু 800 জনকে অ্যাকনলেজ করছে, আর বাকি 600 জনকে সরকার বলছে ইন্ডেমনিটি, আমরা বিচার করব না। অর্থাৎ পুলিশ বা আওয়ামী নেতাকর্মী, সাধারণ মানুষ যারা মারা গেল তাদের বিচার সরকার করবে না। এটা তো একটা বেআইনি কাজ। কোনো রাষ্ট্র বিচার করবে না, বিচারহীনতার জন্য কোনো একটা এক্সিকিউটিভ অর্ডার দেবে, এগেন ইট ইজ অ্যাজ গুড এজ আ টয়লেট পেপার। এটার কোনো ভিত্তি নেই। আপনি মূল প্রসঙ্গে চলে আসলেন, তা নিয়ে আমি কথা বলতে বলতে, এর জন্যই তার দরকার হচ্ছে ইন্ডেমনিটি, এর জন্য তার দরকার হচ্ছে জুলাই সনদ। জি, সো এটাই হচ্ছে মুখ্য বিষয়। তারা জুলাই সনদ চাচ্ছে কারণ তারা যে অবৈধ কাজ করেছে সেটা যেরকম আপনার একটা ইন্ডেমনিটি দিয়েছে, যেটা আমি বললাম, ইটস